সেটা হচ্ছে কাকিমা তখন হঠাৎ করে আমাকে বললো যে কৌস্তব, এই যা পরিস্থিতি তৈরি হচ্ছে। কাকিমা তখন এই কথাটা আমার সাথে পরশুদিন যখন কথা হচ্ছিল দুপুরবেলায়, তো কাকিমা খুব ক্ষুব্ধ। এবং বিশেষ করে মমতা ব্যানার্জি আছে তো সব সামলে দেবে, মমতা ব্যানার্জি সামলাতে পারেন এরকম কিছু আছে? কাকিমার খুব খারাপ লেগেছে এবং মূলত এই জায়গা থেকে কাকিমারা বারবার বারণ করেছিল যে এই কথাটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যে শুভেন্দু অধিকারী আপনার চ্যালেঞ্জ নিয়েছে বারবার, কিন্তু আপনি কিন্তু শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করতে ব্যর্থ হয়ে গেলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে কেন প্রার্থী হলেন না? দাদা, প্রথমে সিএম নিউজ মিডিয়া তোমাকে স্বাগত জানাই। প্রচারের কাজ তো অলরেডি শুরু হয়ে গিয়েছে, কি মনে হচ্ছে ব্যারাকপুরের মানুষের পালস কেমন বুঝছেন? ব্যারাকপুরের মানুষ স্পষ্টত বলছে যে ব্যারাকপুরে ঘরের ছেলেকে চাই। যেখানেই যাচ্ছি মানুষ একটা কথাই বলছে যে আমরা, অনেকে মানে এটা অধিকাংশ মানুষেরই বক্তব্য, রাজ চক্রবর্তীকে কেমন দেখতে আমরা জানি না। উনি 5 বছর আগে ভোট চাইতে এসেছিলেন, কোনো বিশেষ কিছু অনুষ্ঠান ওর দলের কিছু থাকলে থাকে, কিন্তু আমরা প্রয়োজনে পাই না। তো মানুষ আমাকেও জানে, আমি এই এলাকার অলিতে গলিতে দাপিয়ে বেরিয়েছি ছোটবেলা থেকে, এবং এলাকায় সব সময় আমি ভিজিবল। আমার বাড়ির দরজা 24 ঘন্টা খোলা, সবার জন্য খোলা। দেখুন, আমরা সরকারে না থাকতে পারি কিন্তু মানুষের দরকারে আছি, এবং এটা মানুষ জানে। তো এখানে আমাদের দেখুন, মোদিজির উন্নয়নের মডেল এবং তৃণমূলকে উৎখাত করার লক্ষ্য নিয়ে আমরা নির্বাচনে নেমেছি। বাড়তি পাওনা যেটা, সেটা হচ্ছে মানুষের আবেগ, মানুষের উচ্ছ্বাস। ব্যারাকপুর থেকে তো জিতবই, এবং গোটা রাজ্য জুড়ে তৃণমূল পর্যদস্ত হবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হবে। আপনি রাজ চক্রবর্তীর কথা বললেন, কিন্তু গতবার তো তিনি যখন প্রার্থী হয়েছিলেন তিনি তো জয়লাভ করেছিলেন। এবারে আপনি কতটা কনফিডেন্ট? রাজ চক্রবর্তীর যেখানে থাকেন উনি, ওখান থেকে ব্যারাকপুরে আসতে ওনার প্রায় 3 ঘন্টা সময় লাগে। তো 3 ঘন্টার মধ্যে আমার নির্বাচন জেতা হয়ে যাবে। মানুষের যে স্বতঃস্ফূর্ত আবেগ, স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস, আমি আপনাকে স্পষ্টত বলছি, সেটা হচ্ছে মানুষ ভূমিপুত্রর পক্ষে থাকবে। রাজ চক্রবর্তীর বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আমি খুব একটা বেশি আক্রমণের জায়গায় যাব না। তার দল তাকে প্রার্থী করেছে, আমার তার প্রতি শুভকামনা থাকলো। আমি শুধু একটা জিনিস বলবো, এরপরে যখন সময় বেশি করে আরও পাবেন, এমনি তো ব্যারাকপুরে মানুষের কাজে তো বেশি সময় উনি নিয়োজিত করতেন না, অন্যান্য কিছু যেটা তৃণমূল সুলভ কিছু কাজকর্ম যেগুলো আছে সেইগুলোতে মানে এখন অনেকটা সময় যেত ওনার, তো সেগুলো হয়তো আর থাকবে না নির্বাচনের পরে। তো এরা তো আর সিরিয়াস পলিটিশিয়ান নয়, এরা হেরে গেলে আর এদেরকে রাজনীতির মানে ত্রিসীমানায় খুঁজে পাওয়া যাবে না। তখন যেন অ্যাটলিস্ট যে সিনেমাগুলো বানায় ওগুলো যেন একটু অরিজিনাল স্ক্রিপ্টে বানায়। সব তো ওই সাউথ ইন্ডিয়ান স্ক্রিপ্টগুলো সব রিমেক করে। বলবো একটু মাথা খাটিয়ে ভালো অরিজিনাল কিছু স্ক্রিপ্ট তৈরি করুন, আমিও দেখবো নিশ্চয়ই আপনার ছবি, মজার সাথে দেখবো। এবং এখন থেকে ওনাকে এটাও করতে হবে, আগামী লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এক্সট্রা 5-7টা স্ক্রিপ্ট এখন থেকেই বানিয়ে রাখতে হবে, কারণ ওটা পার্থ ভূমিকার কাজে লাগবে। হেরে যাওয়ার পরে তো একটা কিছু দরকার। তো তখন এই সিনেমাটি পার্থদা অভিনেতা হিসাবে দুর্দান্ত, এবং এই অভিনয় স্কিলটা খুব কাজে দিয়েছে এবার নির্বাচনে মানুষকে ভুল বোঝানোর ক্ষেত্রে। খুব ভালো থিয়েটার অভিনেতা, সিনেমাটাও মোটামুটি ভালোই অভিনয় করে। মোটামুটি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরও 4-5টা এক্সট্রা স্ক্রিপ্ট তৈরি করুন। ব্যারাকপুরের মানুষ স্পষ্ট করে দিয়েছে যে ব্যারাকপুরের মানুষ এই 5 বছর যেভাবে প্রতারিত হয়েছে, বিগত তৃণমূল সরকারের আমলে পুরোটাই প্রতারিত হয়েছে, কিন্তু এই রাজ চক্রবর্তীর থেকে যেভাবে মানুষ প্রতারিত হয়েছে, তার যে অঙ্গীকার, তার যে মানুষের প্রতি যে প্রমিস তার ছিল, সেগুলো একটাও ফুলফিলড না। রাজ চক্রবর্তী দিনের পর দিন মানুষের সাথে প্রতারণা করেছেন, আমি বলব। মানুষ তাকে তার দরকারে পায়নি, কোনো মানুষ তার দরকারে রাজ চক্রবর্তীকে পায়। তো এবারে খুব স্বাভাবিকভাবে এই বিষয়গুলো নির্বাচনে যথেষ্ট ফ্যাক্টর হবে। তারপরে ধরো যেমন ব্যারাকপুরে স্বাস্থ্য পরিষেবা একদম তলানিতে, একটাই সাব ডিভিশনাল হসপিটাল, ব্যারাকপুরের অবস্থা দেখো গিয়ে।
মানে কিছু হলেই ডাক্তাররা রেফার করে দেয়, মানে সাধারণ জ্বর সর্দি কাশি হলেও ডাক্তাররা রেফার করে দেয়। ইনফ্রাস্ট্রাকচারালি যথেষ্ট খারাপ অবস্থা, এই নিয়ে বিধায়কের কোনো মাথা ব্যথা নেই। ব্যারাকপুর, গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে, ব্যারাকপুর বিধানসভা অন্তর্গত জায়গাগুলোতে ক্রিমিনালদের দাপাদাপি। খবরে যখন দেখি ব্যারাকপুর মানে বোম, ব্যারাকপুর মানে গুলি, লজ্জা লাগে, নিজের কষ্ট হয়। আমার ব্যারাকপুর তো বোমগুলির ব্যারাকপুর নয়, আমার ব্যারাকপুরটা হচ্ছে স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জির ব্যারাকপুর, মঙ্গল পাণ্ডের ব্যারাকপুর। মা অন্নপূর্ণার মন্দির আছে এখানে, গান্ধীঘাট আছে এখানে। আমার ব্যারাকপুরের হৃত গৌরবকে আমাদের ফিরিয়ে আনতে হবে সবাই মিলে। এর সাথে সাথে ব্যারাকপুরের যে ধরো পর্যটন সম্ভাবনা, সেই জায়গাগুলো পর্যন্ত কোনোটা এক্সপ্লোর নয়, সেগুলোকে আরও ডেভেলপ করার, এবং ব্যারাকপুর একটা কি করে একটা মানে বিশ্বের মানচিত্রে ব্যারাকপুর কি করে নিজের তার আলাদাভাবে একটা পর্যটনের ক্ষেত্র, নিজের একটা আঙ্গিক তৈরি করতে পারে, এই সমস্ত বিষয়গুলো থাকবে। তারপরে ধরো যেমন ব্যারাকপুরে আজকে আমি সকালবেলায় বিশিষ্ট নাট্যকার চন্দন সেনের বাড়ি গেছিলাম। উনি আমাকে বলেছেন যে যদি তুমি যেত, তাহলে এই যে ব্যারাকপুরের আনন্দপুরি মাঠ আছে, সেই আনন্দপুরি মাঠে দিনের পর দিন আহ, ওই খেলাধুলা বন্ধ এবং জঙ্গল, ঝোপ জঙ্গল হয়ে গেছে। এবং ওখানে একটা আগে একটা পুজো হতো, তারপরে লোকাল কিছু তৃণমূল নেতাদের কিছু অসামাজিক কার্যকলাপের জন্য, যেখানে ওটা কি হয়, আর্মিকে টেক ওভার করতে হয়, তা সেই কোনো কিছু তারা পারমিট করেনি তারপর থেকে। তা আমি বলেছি আমি এই বিষয়টা উদ্যোগী হব। এক তো যারা বয়স্ক মানুষ ওখানে সন্ধ্যাবেলায় বা সকালবেলায় হাঁটা টাটা, একটু হাঁটতেন টাটতেন, ব্যায়াম ট্যাম করতেন, সেই বিষয়টা যেমন আছে হবে। দ্বিতীয়ত হচ্ছে উনি একটা আগ্রহ করেছেন আমাকে, সেটা যদি তুমি যেত তাহলে একটা বই মেলা, ব্যারাকপুরে আমাদের কোনো বই মেলা হয় না। এবং আমি বলেছি আপনার সাথে আমি 100% একমত, এবং আমারও একটা দীর্ঘদিনের একটা ইচ্ছা যে আমি ব্যারাকপুরে একটা আন্তর্জাতিক মানের একটা বই মেলা করতে চাই। এবং সাথে সাথে হচ্ছে আমি খুব এনজিও, আমি ওনাকে এটা বলছিলাম, আমি যেহেতু খুব ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের অনুরাগী, ব্যারাকপুরে আমাদের দীর্ঘদিন ধরে একটা মিউজিক্যাল কনফারেন্স হতো, পণ্ডিত নিখিল ব্যানার্জি মেমোরিয়াল কনফারেন্স। তো আমরা যেরকম কলকাতাতে ডোভেল মিউজিক কনফারেন্স দেখি বা উত্তরপাড়া সঙ্গীত সম্মেলন হয়, তো এরকম অনেক কিছু আছে, ঠিক তেমনই আমরা কলকাতাতেও আমরা একটা কলকাতাতে বলছি, ব্যারাকপুরেও আমরা একটা ওই যে প্রোগ্রামটা হতো পণ্ডিত নিখিল মেমোরিয়াল কনফারেন্স, ওরকম ধরনের আবার শুরু করতে চাই। তো আমার ব্যারাকপুর কালচারালি এত এনরিচড, কালচারালি এত আমাদের এখানে এত মানুষের এত ভালো ভালো মানুষজনের বাস, তারপরেও কিনা আমরা ব্যারাকপুরটাকে বোমগুলির ব্যারাকপুর আমাদের বলতে হয় শুধু এদের কার্যকলাপের জন্য। আমি চাই এই গ্লানিটা মুছুক। দাদা, এবারে আমরা দেখছি যে শুভেন্দু অধিকারীর বিপরীতে প্রার্থী হয়েছেন মমতা ব্যানার্জি। এর আগে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি পরাজিত হয়ে এসছেন। তো এইবারের লড়াইটা কেমন হতে পারে বলে আপনার মনে হয়? আগেরবার মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গিয়ে হেরেছিলেন, এবারে বাড়ির কাছে ভবানীপুরে হারবে। শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তো বলি শুভেন্দু অধিকারী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যান্টিডোট। শুভেন্দু অধিকারী এমন একটা চরিত্র যাকে মাঝে মাঝে স্বপ্ন দেখে মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রিরে ঘুম ভেঙে যায়, আঁতকে ওঠে। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যদুস্ত করবে, এটা পশ্চিমবঙ্গের কোনো মানুষের মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে কি এবারের লড়াইটা আরো বেশি? নন্দীগ্রামেও হারিয়েছিল, এবারে ভবানীপুরেও হারাবে। কালকেই আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারীর যে প্রচার কাজ সেটা শুরু হয়ে গেছে, এবং একদল তৃণমূলের ঝান্ডা নিয়ে দেখেছি সেই প্রচার কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কি বলবো? তো এটার মানে কি? এটার মানে তারা ভীত সন্ত্রস্ত, তারা শুভেন্দু অধিকারীকে ভয় পাচ্ছে। দেখুন, ওসব ভয়টায় দেখিয়ে শুভেন্দু অধিকারীকে লাভ নেই। যে মানুষটাকে ওরা ভয় দেখাচ্ছে, সেই মানুষটা একটা সময় সিপিএম এর মতন অত্যাচারী শাসককে সে চ্যালেঞ্জ দিয়ে আসালো, তাদেরকে দায়িত্ব নিয়ে উৎখাত করালো। তো তাকে এইসব ভয়টায় দেখিয়ে কী লাভ? আর তৃণমূলে অনেকে একটা সময় শুভেন্দু অধিকারীকে বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি সেরে গেলে নাকি পলিটিক্যাল কেরিয়ার শেষ হয়ে যায়। শুভেন্দু অধিকারী সেটা চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন এবং 2021 সালে পরাস্ত করেছিলেন। শুভেন্দু অধিকারী তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেক কটা চ্যালেঞ্জকে গ্রহণ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে প্রার্থী হচ্ছেন সেখানে উনি হচ্ছেন। কিন্তু উল্টোটা দেখুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে কেন প্রার্থী হলেন না? গতবার হেরে গেলেন, এবারে আর সাহসই দেখাতে পারলেন না যে নন্দীগ্রামে প্রার্থী হব।
যেই নন্দীগ্রাম তার রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী হওয়ার পেছনে নন্দীগ্রামের একটা বড় ভূমিকা ছিল। তো সেই সময় নন্দীগ্রামকে কিন্তু অনেক নাটক টাটক করেছিলেন। মানুষের উপর এইটুকু ভরসা নেই। যদি এই আপনার ব্যক্তিগত জনপ্রিয়তার জায়গায় আর আপনার নিজের ক্ষেত্রে নিজের মূল্যায়ন হয়, তাহলে তো আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় আপনার উচিত তৎক্ষণাৎ, যেই মুহূর্তে আপনি বুঝছেন যে আপনার এই ধরনের জনপ্রিয়তা আপনি হারিয়ে ফেলেছেন, তাহলে আপনার তো আর মুখ্যমন্ত্রী থাকারও অধিকার নেই। আমরা এই কথাটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যে শুভেন্দু অধিকারী আপনার চ্যালেঞ্জ নিয়েছে বারবার, কিন্তু আপনি কিন্তু শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করতে ব্যর্থ হয়ে গেলেন। নন্দীগ্রামে দাঁড়াতে পারতেন। নন্দীগ্রামে তো এবার তৃণমূলের তরফ থেকে প্রার্থী হয়েছেন পবিত্র কর, যিনি বিজেপি থেকে তৃণমূলে গেছেন। তাহলে তৃণমূলে কি লোক কম পড়ছিল, নাকি তৃণমূলের ক্ষেত্রে একটা নতুন স্ট্র্যাটেজি বা তুরুপের তাস হিসেবে ব্যবহার করা হয়েছে? কিছুই না, ওরা কে হারবে? যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে যাচ্ছে, তাহলে আর অন্য কে থাকবে? যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ের চোটে পালিয়ে যাচ্ছে, তাহলে আর অন্য কে থাকবে বলো তো? কে সাহস দেখাবে? আমি তো ভেবেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাইপোকে পাঠাবে, ভাইপো বলে যে আমাকে সবার মধ্যে কেউ পাঠায়, আমি বেটা চুরি টুরি করে জিতি কোনো মতে ডায়মন্ড হারবারে, আমাকে বাঘের মুখে ফেলছো কেন ফালতু? আম, রাজনীতির ময়দানে দেখা যাচ্ছে এবারে অভয়ার মা পানিহাটি থেকে বিজেপির প্রার্থী হতে চলেছেন বলে তিনি জানা যাচ্ছে। ফলাফল কি হতে পারে বলে আপনার মনে হয়? কাকিমা জিতবে, 100% জিতবে। এবং আমি বলছি বিরোধী সমস্ত প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে, ওখানে এক পেশে ভোট হবে। দেখো আমি তোমাকে বলছি, কাকিমার কিন্তু কোনো ভোটে দাঁড়ানোর অভিসন্ধি ছিল না, কোনো কিছু, মানে এই ধরনের চিন্তা ভাবনাই ওদের ছিল না। কারণ আমরা কাকিমাকে একাধিকবারই, আমি তো একাধিকবার বলেছিলাম, কাকিমা তুমি কি লড়তে চাও, তুমি যদি বলো তাহলে আমরা এ করতে চাই। অনেকে বলেছিল, আমি শুধু বলবো না যে এটা আমরা বলেছিলাম, অনেকে বলেছিল বা আমাদের তরফ থেকে প্রস্তাব ছিল, কিন্তু কাকিমা কোনোদিন, এবং আমার তো ওদের সাথে পারিবারিক সম্পর্ক, আর কাকিমারা একদম মানে ওদের খুব খারাপ লেগেছে সিপিআইএম যেভাবে ওদেরকে ব্যবহার করেছে, ওদের নাম ব্যবহার করা, ওদের মানে ওদের পরিচয় ব্যবহার করা, ওর অভয়ার পরিচয়কে ব্যবহার করা, হাতিয়ার করা, তো এই জিনিসগুলো করেছে। তো এইটা কাকিমার খুব খারাপ লেগেছে, এবং মূলত এই জায়গা থেকে কাকিমারা বারবার বারণ করেছিল যে পানিহাটিতে 1:1 যাতে লড়াই হয়, বামফ্রন্টকে বলেছিল, বামেদের বলেছিল, সিপিআইএমকে বলেছিল, কিন্তু ওরা কেউ কথা শোনেনি। কাকিমা তখন এই কথাটা, আমার সাথে পরশুদিন যখন কথা হচ্ছিল দুপুরবেলায়, তো কাকিমা খুব ক্ষুব্ধ, এবং বিশেষ করে অভয়ার ওই মানে মরদেহ যখন নিয়ে যাওয়া হচ্ছে, শবদেহ যখন নিয়ে যাওয়া হচ্ছে, ওই ভিডিওগুলোকে দিয়ে ওরা প্রচার করছে, করছে। কাকিমা বারণ করেছিল যে এগুলো আপনারা করবেন না। এক তো আমরা আপনাদেরকে বলেছিলাম যে আপনারা দাঁড়িয়ে দয়া করে তৃণমূলের সুবিধা করবেন না, তারপরে আপনারা সেটাও করছেন। এবারে দেখো যে বিষয়টা সেটা হচ্ছে, কাকিমা তখন হঠাৎ করে আমাকে বললো যে কৌস্তব, এই যা পরিস্থিতি তৈরি হচ্ছে, এরকম ভাবে করলে এখানে হারানো যাবে না, আর নান্টু ঘোষের পরিবারের লোকজনের হারাটা খুব দরকার। ছেলে দাঁড়িয়েছে এবারে, নির্মল ঘোষের ছেলের হারাটা অত্যন্ত প্রয়োজনীয় বাংলার রাজনৈতিক কারণ, বাংলার রাজনৈতিক যে প্রেক্ষাপট বা বাংলার রাজনৈতিক যে আগামীর ভবিষ্যৎ, সেটার কথা মাথায় রেখে। তো তখন আমি কাকিমাকে বললাম যে তাহলে কি করবে। তো কাকিমা তখন আমাকে বললো যে আমি দাঁড়াবো। তা আমি তৎক্ষণাৎ সেই মুহূর্তে কাকিমার যে ইচ্ছা, যে আগ্রহ, সেটা আমি দলের নেতৃত্বকে জানাই, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে জানাই, এবং রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে জানাই। বাদ বাকি পার্টির তরফ থেকে তার সাথে কথা বলেছি। গতকাল বিশেষ নিরাপত্তা বৈঠক ডেকেছিলেন যে হাইকোর্টের প্রধান বিচারপতি, সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব, সিপি এবং ডিজিপি। এই রাজনৈতিক মহলে এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ হতে পারে? আমি বলতে পারবো না এটা, তবে ওয়েস্ট বেঙ্গলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে হবে, এটা ইলেকশন কমিশনের কাছে চ্যালেঞ্জ। ইলেকশন কমিশনকে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের এই যে বারবার করে রাজনৈতিক হিংসাগুলো হয়, এটা বন্ধ করতে গেলে যেটা করতে হবে সেটা কিন্তু কোনো ছেলে খেলার বিষয় হবে না, আটমোস্ট সিরিয়াসনেস চাই। এখনো পর্যন্ত প্রায় 44 জন আইএস এবং আইপিএস কে অন্য রাজ্যে পাঠানো হয়েছে নির্বাচনের কাজের জন্য। তাহলে এভাবে কি একটা নিরপেক্ষ ভোট দেখো না, হওয়ার সম্ভাবনা রয়েছে? নিরপেক্ষ ভোটের জন্যই তো পাঠিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চামচা বেলচাদের নিয়ে কি ভোট হবে? যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়া এক ঢোক জল খায় না, তাদের নিয়ে ভোট হবে? যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়া বাথরুমে অব্দি যায় না, তাদের অনুমতি নিয়ে ভোট হবে? তাদেরকে রেখে ভোট হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রশাসনের পক্ষপাত দুষ্ট যারা অফিসাররা আছে, তাদেরকে বাইরে রেখেই ভোট হবে, এবং নির্বাচন কমিশন যথাযথভাবে করেছে। কিন্তু এই আইএস এবং আইপিএস কে অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি গণেশ কুমারকে আবার চিঠি দেন। তিনি বলতে চাইছেন সেটা মমতা ব্যানার্জি আর জ্ঞানেশ কুমারের ব্যাপার।
তবে আমরা বলবো যে কোনো সাংবিধানিক সংস্থার উপরে, সাংবিধানিক একটা কাঠামোকে এইভাবে মানে অপমান করার অধিকার, তিনি যতই কনস্টিটিউশনালি তারও একটা পজিশন আছে, শি ইজ অলসো চিফ মিনিস্টার, বাট কখনো এই ক্ষেত্রে সংঘাতটা কখনোই কাম্য নয়। তিনি তার চিঠির শেষ যে প্যারাগ্রাফ সেখানে বলতে চাইছেন যে মার্চ এপ্রিল মাসে যখন বন্যা সাইক্লোন হবে তখন তাহলে কে সামলাবে? মমতা ব্যানার্জি আছে তো, সব সামলে দেবে। মমতা ব্যানার্জি সামলাতে পারেন এরকম কিছু আছে? আর উনি এখন থেকে সব বুঝে যাচ্ছেন যে কি হবে না হবে। যে নরেন্দ্র মোদীজি এত বড় করোনা কালে গোটা মানুষকে, সারা ভারতবর্ষ জুড়ে এত বড় দেশকে, সমস্ত মানুষের যত্ন আত্তি করলেন, এছাড়াও বিদেশে পর্যন্ত ভারতবর্ষ থেকে আমরা ভ্যাকসিন সাপ্লাই করলাম, যারা যারা যেরকম সাহায্য চেয়েছে আমরা দিলাম, যিনি করলেন নরেন্দ্র মোদীজি, তিনি পশ্চিমবঙ্গে কোনো ক্ষতি হবে তিনি সেটা হতে দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় এইসব বলে শুধুমাত্র বাজার গরম করছে, কিচ্ছু হবে না। এই কদিন আগে বলছে দাঙ্গা হবে, কে সামলাবে, এগুলো বলে তুমি দাঙ্গার প্ররোচনা দিতে চাইছেন আমার মনে হয়। এই আইএস এবং আইপিএস কে বদলি করবার জন্য হাইকোর্টে মামলা করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিছু করার নেই, এখন কোনো কাজ বাজ নেই তো। ও এখন কোথায় ছেলে ভোটে দাঁড়িয়েছে, ছেলেরা প্রচার করবে এ করবে, যেই সেগমেন্টের এমপি সেখানে কোথাও প্রচার করবে এ করবে, তা না করে এখন কল্যাণ স্যারও, আমি অস্বীকার করবো না, কল্যাণ স্যারও না অনেক আবল তাবল মামলা করতে চান না। কল্যাণ স্যার এই জন্য বলছি কারণ আমরা তো কল্যাণ স্যার বলি অভ্যস্ত, আমাদের কোর্টে যতই পলিটিক্যালি আমাদের ডায়ামেট্রিক্যালি অপোজিট, অত্যন্ত উল্টোপাল্টা কথা বলে, সন্ধ্যাবেলা 8টার পরে নিজের উপরে নিজের কোনো কন্ট্রোল থাকে না। আমি তারপরেও বলছি প্রফেশনালি উনি আমাদের সিনিয়র এবং আমি স্যার বলেই বলি। তো সেই ক্ষেত্রে স্যারের যেটা এখন সমস্যা সেটা হচ্ছে বুঝে গেছে যে আলটিমেটলি কী রেজাল্ট হতে চলেছে, এবং গোটা ওই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে, কল্যাণ ব্যানার্জির লোকসভা কেন্দ্রে উনি 7-7টাই পরাজিত হন। তো তাই জন্য আবার মন দিয়েছেন, ইদানিংকালে খুব প্র্যাকটিসটা মন দিয়ে করছেন, যেটা মধ্যেখানে একদম নেই। উনি অ্যাজ আ লয়ার আমি কখনো বলবো না, আমি সবসময় সম্মান করে এসেছি। প্রফেশনালি উনি আমাদের সিনিয়র কাউন্সিল। তো সেটা আমরা কল্যাণ স্যারকে কোর্টে বেশি করে দেখছি, এটাই থাকবে আগামী দিন, এটা আর থাকবে না, কারণ 7-7 হারবে। আর 29-এ এই 26-এ তৃণমূলের বিদায় হবে, 29-এ একটাও সিট থাকবে না, প্র্যাকটিসেই থাকতে হবে কল্যাণ স্যার। এই যে টাকাটা বৃদ্ধি করেছে এরপরে দেখা যাচ্ছে যে ভোটের মুখে সিভিক ভলেন্টিয়ারদের অ্যাডহক বোনাস বৃদ্ধি নিয়ে নির্বাচন কমিশন রিপোর্ট চাইলো রাজ্য সরকারের কাছে। দেখুন, যদি যেখানে মডেল কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন হবে সেখানে ইলেকশন কমিশনের হস্তক্ষেপ করা উচিত। আমাদের নজরে যে বিষয়গুলো আসছে আমরা সেগুলো ইলেকশন কমিশনকে জানাচ্ছি। এর বাইরেও ইলেকশন কমিশনের একটা বড় দায়িত্ব আছে, যাতে মডেল কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন না হয়, এটা দেখার দায়িত্ব তার। আমার মনে হয় তারা এটা ভালো করেই দেবে।